আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তিনটি দেশ, যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা নেতানিয়াহুর। পাপুয়া নিউগিনিতে মাটি চাপা পড়ে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যুর শঙ্কা। এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা নেতাদের প্রতি জেলেনস্কির আহ্বান। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন বিদেশের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ইউরোপের ৩ দেশ, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আজই তার মন্ত্রিসভা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অন্য দেশ দুটিও আজই স্বীকৃতি দেবে। এর আগে গত বুধবার নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন, ফিলিস্তিনকে দেয়া তাদের স্বীকৃতি মঙ্গলবার ২৮ মে থেকেই কার্যকর হবে। পাশাপাশি তারা আরও দেশকে এ ঘোষণায় যুক্ত হতে আহ্বান জানায়। এমন স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন আরব নেতারা। উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা। তবে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল সরকার। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও স্বীকৃতি দেয়নি বেশিরভাগ পশ্চিমা দেশগুলো। এদিকে গাজার রাফার তাল আস সুলতান, সাউদি, তাল জারাউব এবং আল হাসাসিন এলাকা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে রাফায় বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনির মৃত্যু দুঃখজনক বললেও যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত রোববার রাতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত এবং আরও ২০০ ফিলিস্তিনি আহত হন। যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ। এ হামলায় এত মানুষ আহত ও নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব। এর মধ্যেই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সংসদে সোমবার বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে। তিনি দাবি করেন, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়, কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। গত সপ্তাহে রাফায় সব ধরনের হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ICJ। তা সত্ত্বেও সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত ১৪ মে নিউ ইয়র্কে ধনী দাতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এ অঙ্গীকার করেন তিনি। বৈঠকে দাতাদের ট্রাম্প বলেন, তার ৯৮% বন্ধুই ইহুদি বন্ধু। তিনি ক্ষমতায় গেলে তার প্রশাসন কোনো বিদেশি শিক্ষার্থীদের যদি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিতে দেখে তাহলে তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবে। দাতাদের একজন ট্রাম্পকে বলেন, একদিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন ক্যাম্পাসে বিক্ষোভকারী অনেক শিক্ষার্থী ও অধ্যাপক। তখন দাতাদের ট্রাম্প আশ্বস্ত করে বলেন, তারা তাকে আবারও প্রেসিডেন্ট বানালে সব ঠিক করে দেবেন। এ সময় ট্রাম্প কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ছত্রভঙ্গ করায় নিউ ইয়র্ক পুলিশের প্রশংসা করেন। পাশাপাশি অন্য শহরগুলোকে নিউ ইয়র্ক পুলিশকে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বৈঠকে অংশগ্রহণকারী দাতাদের নাম প্রকাশ করেনি। দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তার ভিত্তি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ। রোববার ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে গাজা উপত্যকার উন্নয়নে যৌথ আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে ব্রাসেলস সফর করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গাজা সংঘাতের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে জরুরি পদক্ষেপের বিষয়ে জোর দেওয়া হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটা ইসরায়েল স্বীকার করে না। বিষয়টি খুবই উদ্বেগের। সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলও অস্তিত্ব থাকতে পারে না।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপত্তা পাবে ইসরায়েল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে বাইডেন প্রশাসনকে জানিয়েছিল সৌদি আরব। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর নতুন পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। গত সপ্তাহে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং আরও 7 ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। প্রেসিডেন্ট নির্বাচনে আগামী 28 জুন ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইরান। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে নিবন্ধন। ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষ। দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র তথ্যটি নিশ্চিত করেছে। সোমবার জাতিসংঘে পাঠানো চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। দুর্গম অঞ্চলে জীবিত মানুষের খোঁজে এখনও উদ্ধার তৎপরতা চলছে। গত শুক্রবার উত্তর পাপুয়া নিউগিনির পার্বত্য অ্যাঙ্গা প্রদেশের কয়েকটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে প্রায় 4000 মানুষের বসবাস। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভূমিধসের ঘটনার পরপরই অন্তত 100 জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছিল জাতিসংঘ। পরে ওই সংখ্যা সংশোধন করে 670 জন করা হয়। তবে দেশটির দুর্যোগ সংস্থার সবশেষ তথ্য অনুসারে সংখ্যা 2000-এর বেশি। এদিকে পাপুয়া নিউগিনিতে আরও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। এমন অবস্থায় দুর্গম ভূমিধস এলাকার নিকটবর্তী গ্রামগুলোয় বসবাসকারী 7900 মানুষকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার এমন উদ্যোগ নিয়েছে পাপুয়া নিউগিনি সরকার। বিদেশের খবর একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। 52 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পাকিস্তান, জনজীবন বিপর্যস্ত। বছরে অনলাইনে যৌন নিপীড়নের শিকার 30 কোটি শিশু। এটিএন নিউজ দেখছেন। বিদেশের খবরে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। তীব্র তাপদাহে পুড়ছে পাকিস্তান। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেনজোদারোর তাপমাত্রা পৌঁছায় 52.2 ডিগ্রি সেলসিয়াসে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত এটি চলতি মৌসুম দেশটির ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড 54 ডিগ্রি সেলসিয়াস। 2017 সালে বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট ভারী বৃষ্টিতে ভারতের মিজোরামের একটি পাথর খনি ধসে 15 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা, মিজোরামে রাজ্যের আইজল জেলার একটি পাথর খনি ধসে পড়লে সেখানে অনেকেই আটকে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করার জন্য সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজ্যটির পুলিশ প্রধান। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জাতীয় মহাসড়কের এক অংশে ভূমিধসের কারণে দেশের বাকি অংশের সঙ্গে আইজল জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এই এলাকার সকল স্কুল বন্ধ রাখা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী লাল দুহোমা। রোববার স্থানীয় সময় রাতে পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। রাতভর ঝড়ের পর সোমবার রিমালের শক্তি অনেকটা কমলেও দিনভর ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বয়ে যায়। নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিদেশের খবরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হলে এ প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এর আগে অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণের খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এরপর সোমবার গভীর রাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই স্বীকারোক্তি আসে। উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেছেন,
নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। ব্যর্থতার কারণ হিসেবে সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখছে দেশটির কর্তৃপক্ষ। অবশ্য দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তারা এর আগে বলেছিলেন উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। গত নভেম্বরে প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। বছরে বিশ্বের ৩০ কোটির বেশি শিশু অনলাইনে যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হয়। সোমবার স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রতি ৮ শিশুর একজন গত ১ বছরে অসম্মতিমূলক কথাবার্তা, যৌনতা সম্পর্কিত ছবি ও অনুমতি ছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার শিকার হয়েছে। বিশ্বজুড়ে ভুক্তভোগী শিশুর এ সংখ্যা প্রায় ৩০ কোটি ২০ লাখ। এছাড়া ভুক্তভোগী শিশুদের কাছ থেকে টাকা দাবি করা সহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডিপফেক ভিডিও এবং ছবি তৈরির মতো প্রযুক্তির অপব্যবহারের বিষয়গুলো যুক্ত রয়েছে। গবেষকরা বলেন, বিশ্বজুড়ে শিশুদের নিপীড়নের এই সমস্যা থাকলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। গবেষণায় আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ৯ জন পুরুষের মধ্যে একজন স্বীকার করেন কোনো এক পর্যায়ে তারা অনলাইনে শিশুকে নিপীড়নের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শেষ করছে এই আয়োজন, তবে তার আগে এক নজরে বিদেশের খবর। আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে 3টি দেশ। যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা নেতানিয়াহুর। পাপুয়া নিউগিনিতে মাটি চাপা পড়ে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যুর শঙ্কা। রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা নেতাদের প্রতি জেলেনস্কির আহ্বান। 52 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পাকিস্তান, জনজীবন বিপর্যস্ত। এবং বছরে অনলাইনে যৌন নিপীড়নের শিকার ৩০ কোটি শিশু। বিদেশের খবর এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।